বাংলাদেশের কিছু রাজনীতিবিদ যখন চিকেন নেক নিয়ে উত্তেজনাকর বক্তব্য দিচ্ছেন, ভারতকে অস্থিতিশীল করার, সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার, তাদেরকে স্বাধীন করে দেওয়ার পরিকল্পনা করছেন, ঠিক তখনই একটা জিনিস ইনফরমেশন সামনে আসলো যেটি বাংলাদেশের জন্য মারাত্মক লেভেলের এবং ভয়ানক লেভেলের, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে কতটা বিধ্বংসী সেটা আজকে রিপোর্টটি আপনারা শুনলে বুঝতে পারবেন। ভারতের সামরিক বিশেষজ্ঞরা বাংলাদেশের চিকেন নেক বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে কথা বলছে। অর্থাৎ ভারতের যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছে যে বাংলাদেশের যে রংপুর এবং এদিকে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চলের যে চিকেন নেক আমাদের দেশের, কারণ দুটো ব্রিজকে আলাদা করে দিলেই এটা বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই দুটো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যায়। তা ওরা তো আমাদের চিকেন নেক নিয়ে মাতামাতি করে, তা আপনারা একটা কাজ করেন, এই দুইটারে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন বা আলাদা করে ফেলেন, এটা যুক্তি দিয়ে দিছে। তো এই বিষয়টা আমি জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণ একটি প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে উসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডি, ওখানে থিঙ্ক ট্যাঙ্কের সাথে জড়িত সাবেক সেনা কর্মকর্তা বলেন, উনি মূলত এই স্ট্র্যাটেজিগুলো একটা স্লাইড আকারে সামনে নিয়ে এসেছেন ওই জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সমীকরণ অনুষ্ঠানে। তো উনি বলছেন যে ভারতের জেনারেল শঙ্কর, উনি আইআইটি মাদ্রাজে আছেন, উনি বলেছেন আমাদেরকে সরাসরি বাংলাদেশকে স্কোয়ারলি ফেস করতে হবে। অর্থাৎ বাংলাদেশের চিকেন নেকগুলো কাট করার জন্য ওনাদের নীতি নির্ধারকরা কথাবার্তা বলছেন। জেনারেল শঙ্কর বলতে চাচ্ছেন মূলত যে ভারতের নিরাপত্তার জন্য বাংলাদেশের অভ্যন্তরে এই 50 কিলোমিটার জায়গায় যদি আরও ডট 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 দিয়ে কিছু জায়গা উনি আইডেন্টিফাইড করে দেখিয়েছেন যে এই জায়গায় যদি এমন কোনো কর্মকাণ্ড হয় যা ভারতের জন্য খারাপ বা হুমকি স্বরূপ বা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সেখানে ওনারা ইন্টারভেন করবেন, ওনারা হস্তক্ষেপ করবেন, বাধাগ্রস্ত করবেন বা ওনারা আক্রমণ করবেন, এরকম বলেছেন। এরকম পলিসির জন্য ওনারা পুশ করছেন, ওনারা চাপ দিচ্ছেন, ইকোনমিক দিক থেকে প্রেশারাইজ করবেন এবং বিশেষ করে পানি নিয়ে ওনারা খেলা করবেন। ইতিমধ্যে আমি একটা ফটোকার্ড দেখলাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, উনি বলছেন রক্ত, বিদ্বেষ, হিংসা আর পানি চুক্তি একসাথে চলতে পারে না। অর্থাৎ গঙ্গা চুক্তি বাংলাদেশের সাথে তারা আর করছে না। এই যে ওয়াটার ফাইট, ওয়াটার ওয়ার, যে কথাটা ওনারা বলেছেন, সিন্ধু ওয়াটার ওয়ার পাকিস্তানের সাথে কিছুদিন আগে হয়ে গেল, সেটা আপনারা গেস করতে পারছেন হয়তো। অন্যজন জেনারেল দুশান্ত, উনি আবার বলেছেন তিনি বাংলাদেশের যে বিভিন্ন ফাঁকফোকর আছে তা তিনি আর বিচ্ছিন্ন বা ভাগ করা, তিনি আরও বিচ্ছিন্ন বা ভাগ করার কথা বলেছেন। উনি বাংলাদেশের চিকেন নেকগুলো কাট করতে চাচ্ছেন, যে বাংলাদেশের যে চিকেন নেক টেক আছে এগুলো কাটমাট করে ফেলেন। তিনি বলছেন রংপুর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। উনি আবার বলেছেন রংপুর রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ওই যে ভাগভোগ বিচ্ছিন্ন বা ফাঁকফোকরগুলো নিয়ে নেওয়ার জন্য। এবং আরেকজন ব্যক্তি রাজীব, উনি যে স্ট্র্যাটেজি নিয়েই কাজ করেন, জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজি নিয়েই কাজ করেন মূলত। উনি বলছেন ভারতকে রেডি থাকার জন্য মায়ানমার, এই যে ভারতকে রেডি থাকতে হবে যে বাংলাদেশ যাতে চীন পাকিস্তানকে নিয়ে কোনো বা ঝামেলা যদি ভারতের সাথে করতে চায়, যখন তখন ভারত অ্যাকশান নিয়ে এইগুলো চিকেন নেক, বাংলাদেশের যে দুইটা চিকেন নেক রয়েছে বড়, যেমন শরিয়াতপুরের ওইদিকে মনে হয় আমার জানা মতে ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা কেটে দিলেই কক্সবাজার অঞ্চলটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন যে অঞ্চল আছে ওটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে রংপুর
অঞ্চল দখল করে নিলে এখানে একটা অংশ কাট করে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং সব কিছু মেলায় ওনারা মানে এরপরে আপনারা জানেন একজন সাধু সাতগুরু উনি কি বলেছেন যে চিকেন নেক নিয়ে এত কটা তো ওটা হাতি বানিয়ে ফেলেন। হ্যাঁ, আর একজন মানে নাগাল্যান্ডের একজন শিক্ষামন্ত্রী উনি বলেছেন যে চিকেন নেক নিয়ে কথা বলে তাদের নেক গলা কেটে নেব, এরকমের কথাবার্তা বলছে। এবং আপনারা জানেন বাংলাদেশের যে দক্ষতা বা সক্ষমতা সেটা খুব বেশি সুখকর নয় বাংলাদেশের জন্য। আপনারা জানেন মায়ানমারের বিষয়টা এর আগে দেখেছেন। মায়ানমার এর মতো একটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের মানে কোনো কিছু করতে পারি না আজ পর্যন্ত। মায়ানমার আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি করে ফেলেছে। ইদানিং আপনারা দেখেন আরাকান আর্মিদের ওরা প্রায়ই বাংলাদেশের জেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে, সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ টাজ বা এগুলার চলাফেরা করতে দিচ্ছে না। তো মায়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য করতে হলে আরাকান আর্মিদের একটা নির্দিষ্ট ইজারা বা তাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, এরকম একটি, এই জন্য ওদের সাথে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত দেখেন মায়ানমার 19 বার বাংলাদেশের এয়ার স্পেস ভায়োলেশন করেছে, 10 বার আমাদের বাংলাদেশের বর্ডার ভায়োলেশন করেছে। কিন্তু বাংলাদেশ তাদের পক্ষ থেকে কি করেছে, কমপ্লেন করেছে আন্তর্জাতিক মহলে। কিন্তু আন্তর্জাতিক মহল বলছে দেখছি, কিছুদিন পরে বলছে এটা তোমাদের বিষয়, তোমরা অভ্যন্তরীণ বিষয়, তোমরাই ঝামেলা মেটাও, আমরা এগুলো পারবো না। যেমন ওরা মায়ানমার 2016 সালে 50 না 90 হাজার মতো মানে রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়েছিল। এখন এই রোহিঙ্গা আপনার পরবর্তীতে দেখলো যে আন্তর্জাতিক মহল থেকে কি রিয়াকশান আসে বা ওদিক থেকে কি রিয়াকশান আসে বাংলাদেশ থেকে, ওরা দেখলো না কিছুই না। তাহলে ওরা পরবর্তীতে দেখেন 12 লক্ষ 13 লক্ষ লোক মানে বাংলাদেশে রোহিঙ্গারা ঢুকিয়ে দিয়েছে। এখন তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে তারপরে চট্টগ্রামে যে সন্ত্রাসী গ্রুপ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আরাকান আর্মিরা, যে কি জন্য যে ওরা রোহিঙ্গা গ্রুপকে মানে আর্ম দিচ্ছে, আর্মস দিচ্ছে, দিয়ে আমাদের এগেনস্টে মানে তাদেরকে প্রস্তুত করছে। এই জন্য তারা উত্তেজিত করে। মাঝে মাঝে দেখবেন বর্ডার ক্রস করে ঢুকে গুলি করে চলে যায়, মাইন পুঁতে রাখে, এগুলো আপনারা দেখছেন। দ্যাট মিনস মানে আমাদের এখন করণীয় কি? আমাদের এখন সামরিক শক্তি বা ওই ধরনের কোনো শক্তি আমাদেরকে নেই যে আমরা সেটা দিয়ে কোনো কিছু করতে পারবো। এরপরে ইন্ডিয়ান ওশান, মানে প্যাসিফিক, ইন্দো প্যাসিফিক যে অঞ্চল, এই অঞ্চলের ক্ষেত্রে 3টা সাগর রয়েছে, ইন্ডিয়ান ওশান আর ওইদিকে মানে আরব সি, এই ধরনের। এখন দেখেন এই যে মায়ানমার এবং আপনার বাংলাদেশ একটা অঞ্চলে, তাদের এখন আনস্টেবিলিটি দেখেন কীরকম, অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ সব ধরনের অস্থিতিশীলতা এদিকে বিরাজ করছে। পাশাপাশি আপনাদের দেখেন আরব সির যে ওই যে অঞ্চলে আছে আপনার পাকিস্তান এবং ইরান, এবং এই পাকিস্তান আর ইরানের বর্তমান অবস্থা হয়তো বা আপনারা দেখেছেন। ইরানে যে কোনো সময় খামিনি পালাইতে পারে, অথবা খামিনিকে ডেল্টা ফোর্স, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স যে কোনো সময় তুলে নিয়ে যে তার এগেনস্টে আবার সালিশ বিচারও হতে পারে, বা তার বিচার হলে মাদুরোকে যেমন ভেনিজুয়েলা থেকে তুলে নিয়ে তাকে কোর্টে পাড়ে মানে নেওয়া হয়েছে, কারাগারে বন্দি করে রাখা হয়েছে, হয়তো বা এরকম হতে পারে। কারণ এখন ইরানের যে অবস্থা, যে অস্থিতিশীলতা, দ্রব্যমূল্য সহ জ্বালানি তেল দাম বৃদ্ধি সহ সব কিছুতে যেমন অস্থিতিশীলতা, খামিনির সেখানে ক্ষমতায় থাকার আর কোনো দক্ষতা, শক্তি, ক্ষমতা আর আছে বলে মনে হয় না। তো এই যে 4টি রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছে, এর পেছনের মূল কারণ কি আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। হয়তো বা মানে ওরা যখন মানে এরকম স্ট্র্যাটেজি কষে ফেলেছে, এবং আপনারা জানেন যে আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা একের পর এক এয়ারবেস মানে সামরিক ঘাঁটি তৈরি করে ফেলেছে। দ্যাট মিনস তাদের মাথায় তো একটা কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজি ঘোরাঘুরি করছে। এখন এটা যে কোন দিকে গড়াবে, ভাগ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে। আসসালামু আলাইকুম দর্শক, একটা সাংঘাতিক খবর আছে পাশের দেশ ভারতের পত্রপত্রিকায়, এবং আমরা সবসময় বলি যে আনন্দবাজার পত্রিকা তার সরকারের স্ট্যান্ড অনুযায়ী কথা বলবে, কিন্তু আমরা তারপরও আমরা নজর দিতে চাই, কারণ ওসমান হাদির হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের, এটা ভারতের আনন্দবাজার পত্রিকা খুব বড় রকম ভাবে, সাংঘাতিক ভাবে আনন্দবাজার পত্রিকা সেটি কভার করেছিল, এবং সেটা নিয়ে আনন্দবাজার রেগুলার এখনো নিউজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আনন্দবাজার নিউজ করে যাচ্ছে। সেই নিউজেরই একটি নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আজকে আলোচনা শুরু করতে চাই।
হাদি হত্যাকাণ্ডে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত, নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে ইউনূসেরা, দাবি হাসিনার। এটি আনন্দবাজারের হেডলাইন, এবং সেই জায়গায় আমরা কেন এটিকে কোট করছি তার হচ্ছে সবচেয়ে বড় কারণ হলো যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি ভারতের এখনকার যে অবস্থান, সেই অবস্থান একেবারে পরিষ্কার। আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচারের দিকে যাচ্ছি না বা শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে চাই না, তবে আনন্দবাজারের যে রিপোর্ট, সেই রিপোর্টটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অন্য দিক থেকে, যে ভারত বাংলাদেশে যেরকম আওয়ামী লীগের প্রবলেমে ভারত তার পাশে দাঁড়িয়েছে, ভারতের দিকে কোনো একটি নজর দেওয়া হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে বা সরকারের পক্ষ থেকে, বা ওসমান হাদির যারা অনুসারী তারা নানান বক্তব্য দিচ্ছেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ভারতের সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট নিচ্ছে বা তাদের সমর্থনে কথা বলছে। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মানে এই ইস্যুটা মিন করছে যে এখনো আওয়ামী লীগ এবং ভারতের যে টাই, এটা খুব শক্তিশালী। যেমন মাঝে সরকারের দিক থেকে অনেকে বলেছে বা বাংলাদেশে কোনো কোনো পত্রপত্রিকায় নিউজ হয়েছে যে ভারত থেকে আওয়ামী লীগের লোকজন ফেরত দেওয়া হবে, ভারত থেকে আওয়ামী লীগের লোকজনকে বিদায় করে দেওয়া হবে, বা শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন। কিন্তু এইসব কথাবার্তার বাইরে ভারত এবং আওয়ামী লীগের বন্ধন যে পুরনো, সেই বন্ধন রয়ে গেছে। এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে আনন্দবাজার পত্রিকা যখন জানাচ্ছে যে আওয়ামী লীগ এই ইস্যুতে ভারতের পাশে আছে। এটা খুবই সিগনিফিকেন্ট আমাদের দেশের জন্য, কারণ হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন যেরকম একেবারে তলানিতে, সেই তলানিতে এসে এটা বোঝা যায় যে ভারতও বাংলাদেশ সরকার যতই চাক আওয়ামী লীগের নেত্রীকে ফেরত দিতে বা আওয়ামী লীগের অন্য যারা অভিযুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে, কিন্তু ভারত সেই ক্ষেত্রে কোনো রকমই আগ্রহী নয়। এবং আওয়ামী লীগও ভারতের শেল্টারে তারা যে রাজনীতিতে ফিরতে চায়, রাজনীতিতে এখনো সক্রিয় থাকতে চায়, এটার ইঙ্গিত মিন করে এই হাদি হত্যাকাণ্ড সংঘটিত ঘটনায়। হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম আবার এসছে, যে জাহাঙ্গীর কবির নানক এবং কাউন্সিলর বাপ্পি, তারা সিঙ্গাপুরে 9টা মিটিং করেছে, যুগান্তর এরকম খবর দিয়েছে। তবে বিভিন্ন সাইট থেকে জানা যায় যে যাদের নাম এসেছে তাদের মধ্যে 1-2 বাদ দিয়ে বাদবাকি কেউই গত 1-1.5 বছরে সিঙ্গাপুর যাননি। ফলে পত্রপত্রিকার রিপোর্ট, এটা পুলিশের বরাদ দিয়ে রিপোর্টটা করা হয়েছে, কিন্তু পুলিশ কিন্তু যে প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সে তারা বলেনি যে খুনিরা সিঙ্গাপুরে মিটিং করেছে। তো পত্রপত্রিকা এইসব খবর যখন দিচ্ছে, তখন ভারতের দিক থেকেও, ভারতের পত্রপত্রিকাও ইঙ্গিত করছে যে যাদের নাম বাংলাদেশের পুলিশের তদন্তে এসছে তারা কেউই ভারত থেকে ভারত দেশ ছেড়ে তারা অন্য কোনো তৃতীয় দেশে যান নাই। ফলে এই হাদি হত্যাকাণ্ডে এসেও প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগ এবং ভারত তারা একে অন্যের সাথে খুবই শেয়ারিং এর মাধ্যমেই কাজ করছে, এবং যে কারণে আওয়ামী লীগ ফিরে আসতে চায় বা পারে, এরকম একটি কথা সবসময় বাজারে চাউর রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।